মোহাম্মদ আল মামুন ইমন। তো আজকে যে বিষয়টা নিয়ে এসেছি যে আসলে বর্তমান এই প্রেক্ষাপটে এই আলোচনাটা যদিও আমাদের এর আগে শিক্ষা এবং শিক্ষক সিন্ডিকেট নিয়ে পার্ট 1 আলোচনা হয়ে গেছে, তো আমরা আজকে দ্বিতীয় পার্ট যেটা নিয়ে আসছি সেই পার্টটা, যেহেতু আমাদের বর্তমানে অলরেডি দেশের একটা পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে, সকল জায়গায় বৈষম্য বিরোধী একটা বিষয় সবার মধ্যে জাগ্রত হয়ে গেছে, সেই জন্য আমরা আজকের এই ভিডিওটা একটু তুলে ধরতেছি যাতে অভিভাবক মণ্ডলী এবং টিচার যারা রয়েছে, যারা মানে সব টিচারের কথা বলছি না, আমরা সকল শিক্ষকগণের কথা বলছি না, কিছু কিছু অসাধু শিক্ষক যারা রয়েছেন যাদের কাছে পরীক্ষা মানে যাদের কাছে ক্লাসে তারা বিভিন্ন জায়গায় ক্লাস নেবেন, বিভিন্ন স্কুলে ক্লাস নেবেন এবং তাদের কাছে না পড়লে তারা কখন মার্কসটা ঠিক মতো স্টুডেন্টদের দেয় না, এই জাতীয় টিচারদের নিয়ে আজকে আমার কথা। তো এই জাতীয় শিক্ষকদের নিয়ে আমি আজকে কথা বলতেছি। তো এই জাতীয় শিক্ষকের মধ্যে কতটুকু শিক্ষা, সুশিক্ষা না কুশিক্ষা আছে আল্লাহ তাআলা ভালো জানেন। তো আমি সেই টপিক থেকে আবার একটু আলোচনা করতেছি যে কিভাবে কেমনে এই শিক্ষা বা শিক্ষক সিন্ডিকেটটা গড়ে উঠেছে। তো এবার আসতেছি, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। তো সিরাজগঞ্জ থেকে বলছি, এখানে একটা কথা স্পষ্ট করে একটু বলে নিই যে সিরাজগঞ্জে দুটি সরকারি স্কুল রয়েছে, স্বনামধন্য দুটি সরকারি স্কুল রয়েছে। তো একটা বনোয়ারিলাল সরকারি বিদ্যালয় এবং আরেকটি সালেহ ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তো এই দুইটা বিদ্যালয়ের মধ্যে কেউ আমার কাছে প্রমাণ চাবেন, আমাকে ডাকবেন, আমি প্রমাণ দিয়ে দিব ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে বলতেছি এই দুই স্কুলের টিচারদের মধ্যে একটা সিন্ডিকেট চলে এবং গণিতের সাথে ইংরেজি, ইংরেজির সাথে বাংলা, বাংলার সাথে সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানের সাথে আদার্স সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্ট, এই সাবজেক্ট আবার এরকমও আছে সমাজ বিজ্ঞান, বিজ্ঞানের টপিকগুলো এগুলো বাদ দিয়ে অন্য সব সাবজেক্ট। মানে একটু অবস্থাটা চিন্তা করেন যে কি একটা প্যাক্ট করে ফেলেছে, যে একদম তাদের হাতের মুঠোই মানে বন্ধ করে ফেলেছে শিক্ষার্থীদের। আর অভিভাবক মণ্ডলী কি করবেন? অভিভাবক মণ্ডলী তারা এখন সন্তানের ভালোর চিন্তার জন্য তারা দায়বদ্ধ, তারা সেই ক্ষেত্রে সন্তানের ভালোর জন্য তারা সেখানে বাধ্য হয়ে দিতে হচ্ছে তারা। তো এই হচ্ছে প্রেক্ষাপট, এই হচ্ছে অবস্থা। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি কি করতেছেন। আমি আমার কথা বর্ণনা দিচ্ছি। আমি মানে বিভিন্ন সরকারি চাকরি, বিভিন্ন পরীক্ষা দিয়েছি, অনেক ভাইবা পরীক্ষা দিয়েছি, কিন্তু আমার হয় না। আমার হয় নাই বিধায় আমি এখন কিছু টিউশনি করে আমার জীবন জীবিকা অতিবাহিত করতেছি। কিন্তু তাই বলে এই যে শিক্ষক বা শিক্ষা সিন্ডিকেট থাকবে এই বিরুদ্ধে কথা বলবো না, এটা হতে পারে না। এটা অবশ্যই যেখানে নীতি মানে এই নীতি বিবর্জিত কাজ হবে সেই বিষয় নিয়ে আমাদের সবাইকে একটু বলতে হবে। এখন আমার যে প্রশ্নটা, যে বিএল সালিহার যে টিচারগুলো রয়েছে, জুবলি বাগান আপনারা সবাই চেনেন, যে সিরাজগঞ্জ জুবলি বাগান একটা অ্যারিস্টোক্রেটিক এরিয়া, এই এরিয়ায় জায়গার দাম কেমন এটাও সবাই জানেন। একজন টিচার সে পার মান্থলি কত টাকা বেতন পায়, আমার একটু প্রশ্ন থাকলো কত টাকা বেতন পায়, এবং তারপরে এক একটা টিচার কিভাবে এই সমস্ত অ্যারিস্টোক্রেটিক জায়গায় 2টা থেকে 3টা ফ্ল্যাটের মালিক হয়ে যেতে পারে তার চাকরি জীবনে। চাকরি শেষ করার আগে হয়তো আমরা ভাবতাম পেনশনের টাকা দিয়ে হয়তো বা করেছে, কিন্তু সেই টাকা পাওয়ার আগে তারা কেমন করে এত বড় বড় ভবনের মালিক হয়ে গেল। আমার এই প্রশ্নটা প্রশাসনের কাছে থাকবে, প্রশাসন দয়া করে এই বিষয়গুলোকে দেখবেন। এরপরের কথা হচ্ছে শুধু এই স্কুলগুলো না, আশেপাশে আরো স্কুলগুলো রয়েছে, আমি নাম বলবো না, অনেক এমপিওভুক্ত স্কুল রয়েছে, ইভেন অনেক বেসরকারি স্কুলও রয়েছে, সেইখানেও এই সমস্ত টপিকসগুলো চলতে থাকে। তাহলে আজকে এই শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? প্রশ্ন থাকলো জাতির কাছে, প্রশ্ন থাকলো প্রশাসনের কাছে, প্রশ্ন থাকলো শিক্ষার্থীদের কাছে, প্রশ্ন থাকলো অভিভাবকের কাছে। তো এখন আমি আর একটা টপিক বলতেছি যে এরা কিভাবে কাজ করে, একটু ভালো করে দেখবেন। এরা কিভাবে কি করবে, একটা স্টুডেন্টকে সুন্দর করে গলির পাঠা বানাবে, ওটাকে ধরবে। আচ্ছা, ধরার পরে তারপরে কি করবে, একে একে 7 থেকে 8 জনের যে একটা কম্বাইন্ড টিম, এই কম্বাইন্ড টিমের মধ্যে তারা ঘুরপাক খাওয়াবে। ইভেন আমরা 2-4জন স্টুডেন্ট যেগুলো পড়াই, যারা ঢাকায় যায়, ঢাকায় গিয়ে ওরা বিভিন্ন প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানে যখন পড়ার সময় এই কথা স্পষ্ট করে বলে যে স্যার আমরা যখন ঢাকায় যাই, ঢাকায় যাওয়ার পরে আমরা সিরাজগঞ্জ থেকে যারা আসছি মনে হয় আমরা সবার থেকে একটু কম জানি। কেন তারা এই প্রশ্নগুলো করতেছি? আজকের এই শিক্ষক সিন্ডিকেটের কারণে এই কাজগুলো হচ্ছে। তাহলে আমাদের শিক্ষকদের মধ্যে যদি নীতি নৈতিকতা না থাকে, তাহলে আমরা অন্যদের ভিতরে, ছাত্রদের মধ্যে নীতি নৈতিকতা কেমনে নিয়ে আসবো, তাদের ভিতরে কিভাবে দুর্নীতি প্রতিরোধ করার চেষ্টা করব। তো
আমি আবারও বলছি, সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, সম্মানিত যারা রয়েছেন এই সেক্টরে, তারা এই ব্যবস্থা দ্রুত নেবেন। প্রত্যেকটা স্কুল সরকারি বেসরকারি থেকে বলে এমপিও ভুক্ত থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল এরকম প্যাক্ট করে ফেলেছে। তো অতএব ইভেন এই যে পরিবর্তিত একটা সিলেবাস আমরা বর্তমানে দেখতেছি, যে সিলেবাসটা চেঞ্জ হওয়ার কথা আছে, তো এই সিলেবাসের মধ্যেও এরকম করে প্যাক্ট করে ফেলেছে যে তাদের কাছে না পড়লে কোনো স্টুডেন্টকে কোনো মার্কস দেওয়া হবে না। এক স্টুডেন্ট বৃত্ত পেয়েছে, সে যে জিজ্ঞেস করছে কেন বৃত্ত পেলাম, কোনো অ্যান্সার নেই, মনে হয়েছে দিয়েছি, কারণ ও যে তার কাছে পড়তেছে না, দিচ্ছে না। তো এই প্রেক্ষাপট থেকে বের করতে না পারলে মেরুদণ্ডহীন একটা জাতি তৈরি হবে। আর এই মেরুদণ্ডহীন জাতি সোজা দাঁড়াইতেই না পারলে তারা ভবিষ্যৎ নেতৃত্ব দিবে কিভাবে? তো এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন। এখন কথা হচ্ছে আমাদের একটু চিন্তা হয়, যার কারণে কথাগুলো বলে ফেলি। তো সবাই যদি একটু যার যার জায়গা থেকে এই মানে এই অবস্থানের বিপক্ষে দাঁড়ান, ইনশাল্লাহ অবস্থা ঠিক হবে। সবাই ভালো থাকবেন। আমি মোহাম্মদ আল মামুন লিমন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।